শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। উপকূল জুড়ে এখনো ঘূর্ণিঝড় রিমালের ক্ষত, চরম দুর্ভোগে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রিমালে পটুয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিও জানাবেন। ধন্যবাদ লিনিয়া। যেমনটি আপনি বলেছিলেন, ঘূর্ণিঝড় রিমেল কেটে গেলেও কিন্তু তার ভয়াবহতা, তার তীব্রতা কিন্তু এখনো মানুষের চোখে মুখে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তার ভয়াবহতা কিন্তু এখনো কাটেনি। নদীর পার ভেঙে গিয়েছে, তাদের যে যোগাযোগের যে ব্যবস্থা, যে রাস্তা, সে রাস্তাটাও কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলের যে জোয়ারে যে তাণ্ডব, সে তাণ্ডবে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাদের চলাচলের জন্য এখন আসলে তারা যে সুপারি গাছ, সেই সুপারি গাছ দিয়ে চার বানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু যাদের ঘর বাড়ির যে পাশ, সেগুলো কিন্তু সমস্ত ক্ষয়ে গিয়েছে। এছাড়া আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তাদের যে বড় বড় যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কিন্তু আসলে পড়ে গিয়েছে, পড়ে তাদের ঘর গুলো নষ্ট হয়ে গিয়েছে। এখনো সেই গাছগুলো অপসারণ করা হয়নি। তাদের ঘরে যে রান্না বান্নার যে জিনিসগুলো, সেই জিনিস রান্না বান্নাও এখন পর্যন্ত হয় না। মানুষের ঘরে ঘরে গিয়ে কিন্তু রান্না বান্না করতে হয়। এছাড়াও কিন্তু এই যে পটুয়াখালীর পাশেই কিন্তু যে লাউকাটি ইউনিয়ন, সেই লাউকাটি ইউনিয়নে এখন পর্যন্ত আসলে কোনো ত্রাণ সেভাবে আসলে পৌঁছয়নি। না পৌঁছানোর ক্ষেত্রে এখানে যারা বসবাস করতেছেন তাদের কাছে আসলে আমরা শুনবো যে কি সমস্যা তাদের কাছ থেকে। আসলে এই যে আপনারা এখন পর্যন্ত কোনো কিছু পেয়েছেন কিনা? না, আমরা কিছু পাইনি। না, আমরা রান্না বান্না করতে পারি না, চুলে জটকি কিছু নাই, অন্য বাড়ি যেয়ে তারপর রান্না করা লাগে, ইট পেতে রান্ধি। ধন্যবাদ। আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় রিমেলের পর আপনারা ক্ষয়ক্ষতি হিসেবে কোনো কিছু পেয়েছেন কিনা, বা এখনো কি অবস্থা আপনাদের বিরাজ করতেছে? আমরা হিমেলের বন্যার তাণ্ডবে লাউকাঠি অনেক ক্ষতি হয়েছে এবং এই কোমর সমান পানি হয়েছে। সেক্ষেত্রে আমরা এখনো 60 দিন হওয়ার পরও আমরা কোনো ত্রাণের প্রস্তাব পাইনি। এবং অনেক ফ্যামিলি এখনো আপনার চুলা নাই, ইট পেতে চোখের উপর পরে সে রান্না করে, এবং অনেকের বিছনা বাড়ি ভিজে, মানে কোনো ঘুমানোর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের এখানে নেই। এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অথচ আমরা শুনতে পাই সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু আমরা অথচ আজকের অবঞ্চিত হইলাম, একটা ত্রাণ পর্যন্ত আমরা পেলাম না। এবং কোনো অসহায় মানুষ আমাদের ঘর বাড়ি পড়ে গেছে, আজ পর্যন্ত কেউ আমাদের পাশে খাড়ায় নাই, সরকারের পক্ষ থেকেও এবং কোনো থেকে কোনো আমরা আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই। ধন্যবাদ। আমরা একজন মহিলা কাউন্সিলর কাছে শুনবো, যেহেতু আপনারা ইউনিয়নের মহিলা কাউন্সিলর, আসলে কোনো সাহায্য সহযোগিতা এখন পেয়েছেন কিনা? না, আমরা এখনো পর্যন্ত, এই যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি। এলাকার লোকজন এখনো ইট পেতে, এই এক ঘরে 10 ঘরের রান্না এক ঘরে রান্না করতে হয়। ল্যাব তোষক বিছনাপত্র সব ভিজে গেছে, তাও শুকাইতে পারে না, আবহাওয়া ভালো না, সব পচতে যাওয়ার পালা। 5 থেকে 6 ফুট পানি উঠছে। তারপর আমাদের এই রাস্তা কিভাবে, ওই যে ভেরিবেটটা কিভাবে হয়, সেই জন্য আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ভেরিবেটটা যদি হয়ে যায়, গোডাউন থেকে খাদ্য গুদামের পশ্চিম পাশ থেকে আমাদের সুলিশ পর্যন্ত এটুক তো আমরা অন্তত পক্ষে এখনই চাই। তারপর আবার ওদিকে তো ওই শ্রীরামপুরের যে ঠোডা ডগ হইয়া শ্রীরামপুরের ঠোডা পর্যন্ত দরকার, কারণ সেদিকের বাড়িঘরও প্রচণ্ড, প্রায় 30 ঘরের উপরে পড়ে গেছে, মাটি খইরিয়ে সব নদীতে নামিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন শুনবো যে আসলে এই যে ঘূর্ণিঝড় রিমেলে এখনো আসলে কি রান্না বান্না ঘরে করতে পারছেন কিনা? আমরা কেউ কিছু রান্না করতে পারতেছি না, আমাদের ঘরে অনেক জল উঠে গেছে, চুলা চাটকি ধরাইতে না, বিছনাপত্র ভিজা, অনেক জল হয়ে গেছে। 7-8 ফুট ঘরের ভিতরে অনেক জল হয়ে গেছে, আমরা কেমনে রান্না করবো? আর এই আমাদের চলাচলতি রাস্তাটাও খুব খারাপ হয়ে গেছে, আমাদের চলাচলতি করতে খুব কষ্ট হইতেছে। আমাদের রাস্তাটাও যদি একটু ঠিক করে দিতে তাহলে আমরা অনেক শুনলেন যে আসলে তাদের ভয়াবহতার কথা। ঘূর্ণিঝড় রিমেল চলে গেলেও কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, যে ক্ষিপ্রতা, সেটি কিন্তু এখনো কিন্তু তারা আসলে এটা বয়ে চলতেছে। এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ পড়ে গিয়েছে ঘরের উপরে, এবং এছাড়াও কিন্তু তাদের এখন পর্যন্ত ত্রাণ কিন্তু এই এলাকায় এসে পৌঁছায়নি। এবং আমি কথা বলেছি জেলা প্রশাসক, তিনি বলেছেন যে তারা একটা লিস্ট করেছেন, এবং যেখানে গবাদি পশু থেকে শুরু করে ঘর বাড়ি ভেঙে গিয়েছে এবং
এবং গাছপালা উপরে পড়েছে তাদের জন্য আলাদা একটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সে বরাদ্দটা এখনই তারা পায়নি। এছাড়া আপনি বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন। প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এই ছিল ঘূর্ণিঝড় রিমেলের পরবর্তী নিয়ে আমাদের কাছে সর্বোচ্চ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে। সাইদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইদ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই, নতুন করে শুরু হয়েছে বৃষ্টি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের নদ নদীর পানি এখন কেমন দেখছেন, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জের ষোলগড় পয়েন্ট দিয়ে প্রায় 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু বিপদ সীমা ছাড়ায়নি। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ছাতকে কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থা। ছাতকে গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে সুনামগঞ্জের ছাতকে বিপদ সীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি আসলে একটি আতঙ্কের খবর। এবং ওখানে স্থানীয় লোকজন শঙ্কায় আছেন, এভাবে যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে আসলে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ভোগ তাদের পোহাতে হবে বলে তারা মনে করছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি ঢল অব্যাহত আছে, তবে হাওর এখনো কিছুটা খালি আছে, হাওরে পানি প্রবেশ করছে। হাওরে পানি প্রবেশ করার পরে আসলে যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তো তারা মনে করছেন বড় ধরনের বন্যার কোনো শঙ্কা সুনামগঞ্জে নেই। স্বল্প মেয়াদী ছোট বন্যা হতেও পারে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের বেশ কয়েকটি অঞ্চল কিন্তু ইতিমধ্যেই যে গ্রামীণ সড়ক আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত। বিশেষ করে বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারা, তাহিরপুরের বেশ কয়েকটি নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনাকে আরেকটি বিষয় যদি জানাই, সুনামগঞ্জের যে খরসার হাওরের বাহাদুরপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর আসলে পানির স্রোতে ভেসে গেছে এবং প্রায় শতাধিক বাড়িঘর আরো ঝুঁকিতে আছে। তো আমরা কথা বলেছিলাম ওখানের যে নির্বাহী কর্মকর্তা আছেন তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে আসলে বাঁশ এবং টিন তাদেরকে সহায়তা করা হয়েছে এবং জেলা প্রশাসনের কাছে আরো সহায়তা চাওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এগুলো দেওয়া হয় পরবর্তীতে আরো বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট 5 জুন। প্রচারণার শেষ দিন আজ। শেষ সময়ের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদি নূর পরশ এবং বরিশাল থেকে শফিক মুন্সি। শুরুতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, পরশ আছেন সেখানে। পরশ, নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কতটুকু দেখছেন, নির্বাচনী পরিবেশ কেমন? হ্যাঁ লিনি, আপনাকে ধন্যবাদ। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। আজ রাত থেকে কিন্তু নির্বাচনের সব ধরনের প্রচারণা শেষ হবে। তো এই শেষ সময় কিন্তু প্রার্থীরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। আর যেহেতু অল্প সময়ে প্রার্থীদের যেসব স্থানে যাওয়া হয়নি তারা কিন্তু সেসব স্থানে গিয়ে কিন্তু তাদের কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। তো এই নির্বাচনে চতুর্থ ধাপের ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এবং সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর। এই চতুর্থ ধাপের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা রয়েছে উপজেলা নির্বাচন কিন্তু সম্পন্ন হবে। তো নির্বাচনে 3টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটার আমাদেরকে জানিয়েছেন তারা সৎ এবং বিপদে যাদেরকে পাশে পাবে তারা কিন্তু সেই সব প্রার্থী কিন্তু ভোটের মাধ্যমে বেছে নেবেন। তো নির্বাচনের সার্বিক বিষয়ে আমি কথা বলবো যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তার কাছ থেকে আমরা জানতে চাবো যে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক তারা কি ধরনের। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এই নির্বাচনে মোট 4,19,541 জন ভোটার রয়েছে। এই এত বিপুল সংখ্যক ভোটারের জন্য আমাদের 132টি ভোট কেন্দ্র আমরা ব্যবহার করছি। 132টি ভোট কেন্দ্রের জন্য সকল মালামাল আমাদের প্রস্তুত রয়েছে।
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী বুধবার দিন অর্থাৎ ৫ তারিখের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে নির্বাচনটি আছে এটা শতভাগ সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। কথা বলবেন। তো তিনি আমাকে জেনেছেন নির্বাচনের সার্বিক বিষয়ে কিন্তু তারা শব্দ নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া যে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে নির্বাচনে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করবে। এই 3টি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 366টি, ভোটার সংখ্যা রয়েছে 10 লাখ। তো আগামী 5 জুন কিন্তু চতুর্থ দফে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি এখন চলে যাব আমাদের সহকর্মী বরিশালে শফিক মুন্সির কাছে। ধন্যবাদ পরশ আপনাকে। বরিশালে জেলার 3টি উপজেলাতেও কিন্তু আগামী 5 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বরিশালের বাবুগঞ্জ উপজেলা মিলনায়তনে স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনের সাথে একটি মত বিনিময়ে সবাই তারা অংশ নিয়েছেন এবং এই মত বিনিময়ের সভায় কিন্তু প্রার্থী যারা তারা তাদের বিভিন্ন আসলে যে সমস্যা, সংকট এবং নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যে ধরনের আসলে পরামর্শ বা যে ধরনের সহযোগিতা আসলে স্থানীয় প্রশাসনের কাছে চাই সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন এবং এখানে প্রশাসনের যারা আছেন বিশেষ করে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক, অন্যান্য রিটার্নিং কর্মকর্তা বৃন্দ, একই সাথে পুলিশের ডিআইজি, এসপি, পুলিশ কমিশনার সহ অন্যান্য ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা সরাসরি কিন্তু আসলে বিভিন্ন প্রশ্নের আসলে উত্তর দিচ্ছেন প্রার্থীদের। প্রার্থীরা এক এক করে আসলে নির্বাচনটা যেন পরিপূর্ণভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যায় সে ব্যাপারে কিন্তু অনেক বিষয় আসলে জানাচ্ছেন। একই সাথে তারা কিন্তু একে অন্যের বিরুদ্ধেও কিন্তু কিছু অভিযোগ এখানে তুলে ধরছেন, যে যার প্রেক্ষিতে কিন্তু এখানেই আসলে সেই ধরনের যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যে ব্যবস্থা প্রশাসন সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে, এগুলো আর কি আমাদেরকে জানিয়েছে। আমরা মোটামুটি বরিশাল নির্বাচন কার্যালয় থেকে যেটা জানতে পেরেছি যে বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর এবং বানারীপাড়া এই 3 উপজেলায় কিন্তু চতুর্থ ধাপের যে নির্বাচন সেটা আগামী 5 তারিখ অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে একদম বেলা 4টা পর্যন্ত এবং এই 3 উপজেলাতেই কিন্তু যে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান এই 3 পদেই কিন্তু একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সরকার দলে মানে আওয়ামী লীগের প্রার্থীদের সংখ্যাই বেশি। বিএনপি সহ অন্যান্য সমমনা কয়েকটি দল তারা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই আমরা জেনেছি। এর বাইরেও কিন্তু যারা আছেন স্বতন্ত্র প্রার্থী অনেকে আছেন, তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলেই মোটামুটি যে প্রার্থী যারা আছেন তারা সকলেই কিন্তু কম বেশি একমত। আমরা কিন্তু এর আগে দেখেছি যে বরিশালে প্রথম এবং দ্বিতীয় ধাপের কিন্তু যে নির্বাচন সেই দুটি নির্বাচন বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন সম্পন্ন করার দায়িত্বে সরকারের যে কর্মকর্তারা ছিল তারা। তৃতীয় ধাপের যে নির্বাচন সেটা কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয়েছে, যেটা আগামী 9 জুন অনুষ্ঠিত হবে বলে আসলে আমরা যেটা জেনেছি। চতুর্থ ধাপের এই 5 তারিখের নির্বাচনে 3টি উপজেলায় কয়েক লক্ষাধিক ভোটার আসলে তারা ভোট প্রদান করবে। আমরা এর আগের কিছু আসলে পরিসংখ্যান দেখেছিলাম, সেখানে দেখেছি যে প্রথম ধাপের নির্বাচনে প্রায় 30% ভোট আসলে পড়েছিল বরিশালের 2টি উপজেলায়, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ, এবং এই শতাংশের যে হার সেটা কিন্তু বেড়ে গিয়েছিল পরবর্তী দ্বিতীয় ধাপের যে নির্বাচন হিজলা এবং মুলাদি, এই 2 উপজেলাতে কিন্তু ভোটের হার বেড়েছে। আমরা আজকে যে মত বিনিময় সভা চলছে এখানে, সেই মত বিনিময় সভায় যারা আয়োজক তাদের পক্ষ থেকেও কিন্তু আশা করা হয়েছে যে এই যে ভোটারের সংখ্যা, ভোট প্রদানের হার সেটা বাড়বে বলেই কিন্তু তারা আমাদের অনেকটা আশাবাদ ব্যক্ত করেছেন এখানে।
একই সাথে কিন্তু ভোট সুষ্ঠু করার জন্য মত বিনিময় সভা থেকেই স্থানীয় প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বিভিন্ন ধরনের আসলে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কিন্তু একটা বিষয় এখানে প্রার্থী যারা আছে তারা তুলে ধরেছিলেন যে বৈধ অবৈধ অস্ত্রের একটা মহড়া চলছে নির্বাচনের আগ মুহূর্তে প্রচারণার মধ্যে। সেই বিষয়ে কিন্তু বেশ জবাবদিহিতার সম্মুখীন করা হয়েছে অভিযুক্ত প্রার্থী সহ স্ব থানার যে কর্মকর্তা বৃন্দ তাদেরকে যে এলাকায় সেই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এবং মাঝারি মানের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা আছে তাদেরকেও কিন্তু জবাবদিহি করা হয়েছে। একই সাথে ব্যালট পেপার নিয়ে প্রচারণায় পলিথিন ব্যবহার নিয়েও কিন্তু অনেকে নেতিবাচক কথা বলেছে। সেই ব্যাপারগুলো কিন্তু আসলে খুব মোটা দাগে এই যে মত বিনিময় সভার আয়োজক যে স্থানীয় প্রশাসক যারা আছেন তারা কিন্তু সেটা টুকে নিয়েছেন এবং সেই ব্যাপারে কিন্তু কার্যকর ব্যবস্থা নেবেন বলেও কিন্তু আশ্বস্ত করেছেন প্রার্থীদের। সর্বোপরি এখানে অংশগ্রহণ করা 3টি উপজেলার যত প্রার্থী আছেন প্রার্থী সবাইকেই কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই স্থানীয় প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা। তারা বলেছেন যে নির্বাচনটিকে সম্পূর্ণরূপে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যতটা কঠোর হওয়া প্রয়োজন তারা কিন্তু কঠোর হবেন এবং যত রকম ভাবেই আসলে বিভিন্ন ভাবে পদক্ষেপ নেওয়া দরকার সে সকল পদক্ষেপই তারা নেবেন। আগামী 5 তারিখের যে নির্বাচন সেটি সারা বাংলাদেশের মধ্যে মডেল হয়ে থাকবে বলেই কিন্তু এখানকার যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার তারা কিন্তু এক বাক্যে সেই আশাবাদী ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা মিলনায়তন থেকে আসন্ন যে 4র্থ ধাপের উপজেলা নির্বাচন সে ব্যাপারে সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া বরিশালের নির্বাচনের প্রচারণা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন যে শেষ সময়ে প্রচারণা কেমন দেখছেন আর কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানবেন। লিনিয়া, ধন্যবাদ। আসলে এই 4র্থ ধাপের যে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কামারখন্দ এবং রায়গঞ্জ উপজেলায়। আমরা এখন রয়েছি আসলে রায়গঞ্জ উপজেলায়। শেষ মুহূর্তের যে প্রচারণা আজকে মধ্যরাতে কিন্তু শেষ হয়ে যাবে, সে কারণে আসলে প্রত্যেকটি প্রার্থী কিন্তু আসলে তাদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা রায়গঞ্জে যে 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি, এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন, কিন্তু একজন ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখানে ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আমরা একটু জানতে চাই আসলে যে আপনি তো একজন চেয়ারম্যান প্রার্থী, আসলে নির্বাচনে আপনি যদি চেয়ারম্যান হিসেবে জয়ী হন, জনগণ যদি আপনাকে রায় দেয়, আসলে আপনি তাদের জন্য আসলে কি করতে চান? ধন্যবাদ। দেশ টিভির মধ্য দিয়ে আমি আমার রায়গঞ্জ উপজেলাবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুবাজার আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে বলতে চাই যে আমি যদি জনগণের কর্তৃত্ব ভোটের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে অবশ্যই এই রায়গঞ্জ উপজেলার সকল স্তরের জনসাধারণের জন্য আমি সকল পর্যায়ের সুযোগ সুবিধা, যেমন কর্মসংস্থান তৈরি করা, আর শিক্ষাঙ্গনে কাজ করা, তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা তৈরি করা, পাশাপাশি আমাদের কৃষি নির্ভর আমার এই রায়গঞ্জ উপজেলা, কৃষি খাতে এই রায়গঞ্জ উপজেলাকে কৃষি নির্ভর করে গড়ে তোলা, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ কাজ এই রায়গঞ্জ উপজেলাকে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আসলে প্রত্যেকটি জায়গায় ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে প্রার্থীদের যে শেষ মুহূর্তের প্রচারণা এবং ব্যস্ত সময়, তারা কিন্তু আসলে প্রত্যেকটি লোক জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছে না। যেহেতু এই অঞ্চলটি আসলে কৃষি প্রধান এলাকা, সেহেতু কৃষকের সংখ্যাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং এই যুব সমাজ এবং কৃষকের জন্য যারা কাজ করবে এরকম প্রার্থী আসলে জনগণ বেছে নিতে চায়। আর এই রায়গঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 2,61,840
40 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ লিনিয়া। সাইম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইম উদ্দিন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে নূর ইসলাম রকি। রকি, শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন, আর কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। আপনারা জানেন আগামী 5 তারিখ কিন্তু খুলনার 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে বটিয়াঘাটা, রূপসা এবং দাকব। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এই ইউনিয়নটা অতি গুরুত্বপূর্ণ এবং এই ইউনিয়নটাই শুধু ভোটার আছে প্রায় 54,000, যেখানে এই উপজেলার টোটাল ভোটার 1,54,000। এখানে কিন্তু চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছে 3 জন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে নির্বাচনের প্রচারণা আজকে শেষ দিন। আজকে কিন্তু বেশ সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণার শেষ মুহূর্তের কাজ আসলে শুরু করেছে। আমরা এই উপজেলায় এসে যেটা দেখতে পেয়েছি যে সারি সারি মহিলারা তারা কিন্তু লিফলেট নিয়ে সকাল থেকে কাজ শুরু করেছে, পাশাপাশি মাইকিং হচ্ছে, প্যানা পোস্টার দিচ্ছে এবং প্রার্থীরা তাদের কিন্তু প্রচন্ড গুমোট গরম চলছে খুলনায়। এর ভিতর তারা কিন্তু তাদের এই যে ভোটের শেষ দিনের প্রচারণার কাজ আসলে শেষ প্রান্তে করার চেষ্টা করছে। আমরা এখানে কথা বলবো একজন সাধারণ ভোটারের সাথে, তার কাছে জানতে চাইবো যে আপনি আসলে কেমন জনপ্রতিনিধি চান এবং এইখানকার ভোটের কি অবস্থা, পরিবেশ সম্পর্কে একটু বলুন আমাদের। এখানকার ভোটের পরিবেশ খুবই ভালো। এখানে সবসময় সুষ্ঠু নির্বাচন হয়, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আর আমরা চাই যে এলাকায় একজন সৎ, যোগ্য, ভালো ব্যক্তি এখানে আসুক, যারা সবসময় জনগণের সাথে মিশে রাজনীতি করে, তারা এই জনগণের কাজ করুক। আর যারা এখানে যে সমস্ত লোকজন যারা এদিকে অনেকে আছে তারা রাজনীতির সাথে জড়িত না, তারা যেন জনগণ তাদের জন্য প্রত্যাখ্যান করে। আমরা চাই যারা সঠিক রাজনীতি করে এবং মানুষের দিক নির্দেশনা দিতে পারে, মানুষের উন্নয়ন করতে পারে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, তাদের যেন মানুষ নির্বাচিত করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এইখানকার ভোটারদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কেমন উৎসবের আমেজ আছে? আমেজ বলতে অনেক সুন্দর আমেজ আছে। এখন এই যে আমাদের মনে ঈদের মতন একটা উৎসব পরিবেশ হচ্ছে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সবাই ভোট দিতে ইচ্ছুক। এখন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জানি সুষ্ঠুভাবে মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেভাবে চাই। আর আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা যে প্রার্থী নিয়ে আমরা লড়ছি আমরা জয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে এইখানে কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু খুব উৎসব মুখর এবং এখানকার ভোটাররা আগামী 5 তারিখে নির্বাচনে ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে জয়ী করতে ইচ্ছুক। খুলনার উপজেলা নির্বাচন সম্পর্কে লিনিয়া এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। রকি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রকি। দর্শক, আমরা বিকল্প বাজেট উপস্থাপনের বিষয়টি আবারও জানাতে আমরা যুক্ত হচ্ছি সেখানে। বিকল্প বাজেট উপস্থাপন করছে অর্থনীতি সমিতি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1 নম্বরটা হচ্ছে আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, পুষ্টি বৈষম্য, স্বাস্থ্য বৈষম্য, শিক্ষা বৈষম্য, আবাসন বৈষম্য সহ বহুমাত্রিক বৈষম্য নিরসন করতে হবে। 2 নম্বর, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং দর্শক, বিকল্প বাজেট উপস্থাপন করছিলেন অর্থনীতি সমিতি, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। লালমনিরহাটে বেরিয়ে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ব্যাটারি চালিত রিকশা কি ধরনের সমস্যা করছে, এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটের কিন্তু লালমনিরহাট বুড়িবাড়ি মহাসড়কে 3 হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমনের দাপট কিন্তু বেড়েই চলছে এবং ধীরে ধীরে এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চালালেও কিন্তু বিভিন্ন অজুহাতে এই 3 হুইলারগুলো কিন্তু রাস্তায় তাদের দাপট দেখিয়ে বেড়াচ্ছে এবং আজকে সকালবেলায় লালমনিরহাট শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে দেখেছি, ক্যান্টিন মোড়, মিশন মোড় এবং বিডিআর গেট, এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু 3 হুইলার দাঁড়িয়ে রয়েছে এবং সেই 3 হুইলারদের কারণে কিন্তু
তারা রাস্তা দখল করে যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে রাস্তা কিন্তু সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার ফলে সড়ক দুর্ঘটনা বাড়ে। আসলে ট্রাফিক পুলিশকে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতেও দেখেছি, কিন্তু ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করতেও কিন্তু অভিযানের সফলতা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ তারা কিন্তু বেপরোয়া হয়ে উঠছে এবং অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন এই নছিমন করিমন বেপরোয়া গতি এবং মহাসড়কে তাদের দাপটের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার সংখ্যাও কিন্তু বাড়ছে এবং আমরা অনেক তরতাজা প্রাণকে হারিয়ে ফেলছি। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মিশন মোড় চত্বরে। এই মিশন মোড়েও কিন্তু সকাল থেকেই অভিযান চলমান রয়েছে। আমার পাশেই রয়েছে ট্রাফিক পুলিশের লালমনিরহাটের ইন্সপেক্টর আশিস কুমার রায়। আমি একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে আপনি জানাবেন যে লালমনিরহাটে 3 হুইলারের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে, আপনারা অভিযান চালাচ্ছেন, আসলে কতটুকু সফলতা পাচ্ছেন এবং অভিযানের ফলাফলটা কি ধরনের হচ্ছে, কি ধরনের অভিযান আপনারা চালাচ্ছেন? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কোনো কর্তৃপক্ষের কাছে মেয়র মহোদয় বা অন্যান্য ডিসি স্যার অথবা অন্যান্য কর্তৃপক্ষের কাছে 3 হুইলারের কোনো সংখ্যাই নিরূপণ নেই এবং অটো বাইকগুলোর সংখ্যা কোনোভাবেই নিরূপণ নেই, যার কারণে কত পরিমাণ এখানে আছে সেটা আমাদের জানা নেই। তবে আমার ধারণা বেসিক্যালি বিভিন্ন মোড়ে মোড়ে দেখে আমার ধারণা শহর কেন্দ্রিক কমপক্ষে হলো 5000 অটো রিক্সাগুলো আছে এবং পুরো জেলা মিলে হবে হয়তো 10,000 বা 15,000 হতে পারে। কিন্তু সংখ্যাটা যেটাই হোক, অ্যাকচুয়ালি আপনার সাথে আমি একমত, তারা অদক্ষ। অর্থাৎ গতকাল যে শ্রমিক অথবা দোকানদার যে ব্যক্তি ছিলেন তিনি কোনো কারণে ব্যবসায়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে সে অল্প কিস্তিতে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকায় অল্প কিস্তিতে একটা ইজি বাইক কিনে ফেলছে। অটোরিকশাগুলো কিনে সে কারো কাছ থেকে কোনো প্রকার পারমিশন অথবা কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই সে রাস্তায় নেমে পড়ে এবং এই কারণে দুর্ঘটনার সংখ্যাটা বৃদ্ধি পায়। গত পরশুদিন আদিতমারিতে একটা দুর্ঘটনা হয়েছে, আপনি জানেন, এটারই কারণ। আর আমরা যেটা চেষ্টা করি তাদেরকে মাঝে মাঝে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, যার ফলশ্রুতিতে আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত যে কোনো একটা পয়েন্টে গিয়ে বেশ কিছু চালকদের এবং গাড়ির মালিকদের, মানে বিশেষ করে অটো এবং এই 3 হুইলারগুলো বললেন, এগুলোদের চালকদেরকে ডেকে আমরা কাউন্সিলিং করি, কিভাবে গাড়ি থামাইতে হবে, কিভাবে চালাতে হবে এবং মিনিমাম 3 দিন যেন তার প্রশিক্ষণ নেয়, একটা প্রশিক্ষণের কর্মশালার জন্য ব্যবস্থা করে। অ্যাকচুয়ালি তাদের কোনো সঠিক কোনো সংগঠন নেই যে শেখাবে, তো সেক্ষেত্রে বিভিন্ন মিটিং বা বিভিন্ন যেখানে বলার মতো আমার সুযোগ হয়েছে সেসব জায়গাতে আমি যেটা বলেছি যে স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ যারা নির্বাচিত, তারাও যদি কোনো একটা উদ্যোগ নেয় যে আমার এলাকার এতগুলো অটো বাইক চালক আছে, তাদের জন্য একটা প্রশিক্ষণ কর্মশালা করি, একটা মাঠের ভিতরে নিয়ে গিয়ে তাদেরকে এন্ট্রি করি যে আমার এলাকায় এই 100 জন চালক আছে যারা অটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, তাহলে এই 100 জন কিন্তু সেফ থাকবে এবং 100 জনের প্রেক্ষিতে ওই গাড়িতে যারা যাত্রী থাকবে তারাও কিন্তু অনেকটা সেফ থাকবে। এবং অস্থায়ী লাইসেন্স দেওয়ার জন্য বিআরটি অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা স্থানীয় মেয়র মহোদয় ওনারা যদি কোনো একটা উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় বেটার হবে। তাছাড়া এগুলো তো সারা বাংলাদেশে চলছে, এগুলো একবারে রিমুভ করা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত যে ধরনের অভিযান চালাই সেটা হলো অবৈধভাবে পার্কিং, যারা আমাদের নির্দেশনাগুলো অমান্য করে, এছাড়াও আছে অ্যাক্সিডেন্টাল কেস থাকে মাঝে মাঝে। নছিমন করিমন যে রাস্তায় চলমান রয়েছে, যে নছিমন করিমন বন্ধে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা এবং তাদের প্রতি আপনাদের যে কি সচেতনতা আপনারা তাদেরকে দিচ্ছেন? অবশ্যই আছে, এটা পূর্বে থেকে ছিল। এটা নছিমন করিমন অর্থাৎ যেগুলো ইঞ্জিন চালিত যানবাহন, এই নছিমন করিমনগুলো কিন্তু ইঞ্জিন চালিত যানবাহন, অতএব এগুলো বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতেই হবে। আর রেজিস্ট্রেশনবিহীন গাড়ি যদি আমরা পাই তাহলে অবশ্যই এটা প্রসিকিউশনের আওতায় আসে। আমরা 2018 আইনের সড়ক পরিবহন আইনে আমরা এটা প্রসিকিউশন দিয়ে থাকি, গাড়ি আটক রাখি, এগুলোর বিধান আমরা করে থাকি। কিন্তু এটা আসলে উপযুক্ত সমাধান না, সচেতনতাই মূলত সমাধান।
ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমরা শুনছিলাম ট্রাফিক পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলেন থ্রি হুইলার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির যে কাজ সেটি করার জন্য। আসলে আমরা বিভিন্ন অটো চালক অর্থাৎ ব্যাটারি চালিত অটো চালক এবং যে ধরনের থ্রি হুইলারগুলো রয়েছে সেই মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু ঋণ নিয়ে এই থ্রি হুইলার চালাচ্ছেন। তবে তাদের যেটি দাপট, তাদের কিন্তু শৃঙ্খলা ফেরানো জরুরি হয়ে পড়েছে এবং বিআরটি এর অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি বলেছেন যে আসলে থ্রি হুইলারদের যে প্রশিক্ষণ দেওয়া হবে এরকম কিন্তু কোনো পরিকল্পনা নেই এবং তাদের লাইসেন্স দেওয়ার মতো কোনো পরিকল্পনা এ পর্যন্ত গ্রহণ করা হয়নি। আসলে তাদের দাপট কমানোর ক্ষেত্রে শুধুমাত্র সচেতনতা এবং যাতে এই ধরনের মালামালগুলো থ্রি হুইলার প্রস্তুত করতে যে প্রয়োজন সেই মালামালগুলো কিন্তু আমদানি বন্ধেও একটা উদ্যোগ নেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। আসলে এই লালমনিরহাট শহরে শুধুমাত্র পৌরসভায় কিন্তু 5 থেকে 8,000 থ্রি হুইলার চলাচল করে এবং গোটা জেলায় প্রায় 10,000 থ্রি হুইলার চলাচল করে। এবং এই আপনি জানেন যে লালমনিরহাটে কিন্তু একটি মাত্র সবচেয়ে দীর্ঘ মহাসড়ক 130 কিলোমিটার। এই 130 কিলোমিটারের এই মহাসড়কে কিন্তু একটি বুড়িমারি স্থল বন্দরের প্রায় 800 থেকে 1200 ট্রাক প্রতিদিন চলাচল করে এবং ট্রাক চালকরা যেটি বলছেন যে এই থ্রি হুইলারদের কারণে তাদের চলাচলে ব্যাপক সমস্যা হয়ে যায় এবং থ্রি হুইলারের গতি নিয়ন্ত্রণহীন থাকার কারণে তারা ট্রাক কিন্তু তাদেরকে ধাক্কা দেয় অনেক সময় এবং দুর্ঘটনার ফলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আসলে লালমনিরহাটে এ পর্যন্ত থ্রি হুইলারের যে দাপট সেটি কমানোর জন্য সচেতনতার আসলে বিকল্প নেই এবং এই সচেতনতার লক্ষ্যের জন্য প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কিছু উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন লোকজন। আসলে এই ছিল লালমনিরহাট থেকে থ্রি হুইলারের দাপটের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।